বিশ্বাসঘাতকতা করলে ডক্টর ইউনূসকেও ছেড়ে কথা বলবো না, বলছেন সার্জিস। এদিকে বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করল বিএনপি। জানাবো খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা হবে, আশা মির্জা ফখরুলের। জানিয়ে দিব সাংবাদিক লাঞ্ছনা, পদ গেল বিএনপি নেতার। এবং সর্বশেষ জানাবো মাথাপিছু জাতীয় আয়, ভারত পাকিস্তান থেকে বাংলাদেশ এগিয়ে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিশ্বাসঘাতকতা করলে ডক্টর ইউনূসকেও ছেড়ে কথা বলবো না, বলছেন সার্জিস। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, পুলিশ, সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকার সবাইকে অনুরোধ করতে চাই, আমরা কোনো দালাল নই, আমরা কোনো ক্ষমতা পিপাসু নই। বিবেকবোধের জায়গায় যদি আমাদের মনে হয় আপনারা কেউ এই অভ্যুত্থানের স্পিরিটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, ইভেন প্রফেসর ডক্টর ইউনূসও যদি হন, তাকেও আমরা ছেড়ে কথা বলবো না। সার্জিস আলম বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। এই বাংলাদেশের জনগণ তার বিচার করবে। এখনও আওয়ামী লীগের অনেক নেতা গ্রেফতার না হয় ক্ষোভ প্রকাশ করে সার্জিস বলেন, ২৪-এর অভ্যুত্থানের ৪ মাস পেরিয়েছে। খুনি হাসিনার অন্যতম দোসর নাটোরের খুনি এমপি শিমুল আজও আমাদের সামনে রয়েছে। আজও পাবনায় সাইদ চেয়ারম্যান, এই বাংলাদেশে তার অস্তিত্ব রয়েছে। অথচ এই খুনিরা প্রকাশ্যে আমার ভাইদেরকে পুড়িয়ে মেরেছে, গুলি করে হত্যা করেছে। তাহলে বাংলাদেশের ওই বিচার ব্যবস্থা, পুলিশের গুরুত্বপূর্ণ জায়গায় যারা আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিচার ব্যবস্থার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, যে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনারা উপদেষ্টা, পুলিশ সুপার, আইজিপি, ডিআইজি, বিভাগীয় কমিশনার, তাদের রক্তের সঙ্গে এই বেইমানি কিভাবে সম্ভব? তিনি বলেন, এই গণহত্যার সঙ্গে আমরা পুরো বাংলাদেশের পুলিশ বাহিনীকে জড়িয়ে দেব, এই দায়সারা কথা আমরা কখনো বলবো না। খুনি হাসিনা হুকুম দিয়েছে বলে আমি গুলি করেছি। হাসিনা যদি গুলি চালানোর হুকুম দেয়, তাহলে একজন ব্যক্তি হিসেবে, একজন মানুষ হিসেবে আপনার বিবেকবোধ, দেশের প্রতি যে আপনি শপথ নিয়েছেন, সেই মনুষ্যত্ব, সেই বিবেকবোধ কোথায় ছিল? যারা ওই বিবেকবোধকে, মনুষ্যত্বকে জাজমেন্টটুকু করতে পারেনি, যে কতিপয় কুপুলিশ সদস্য সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, যাদের হত্যাকাণ্ডের সরাসরি ভিডিও, ছবি, ডকুমেন্টগুলো পাওয়া যায়, তাদের কেন বিচার হচ্ছে না? ওই কতিপয় কুপুলিশ সদস্যকে পোস্টিংয়ের নামে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। খুনের শাস্তি কি বদলি? খুনের শাস্তি কি এক জেলা থেকে আরেক জেলায় বদলি? সার্জিস আলম বলেন, এই বাংলাদেশে আমরা এখনো দেখতে পাচ্ছি অনেক পুলিশ সদস্য, পুলিশের দায়িত্বপ্রাপ্ত অনেক অফিসার সেই মামলাগুলো নিচ্ছে না, যে মামলাগুলো তাদের পুলিশের বিভিন্ন সদস্যের নামে রয়েছে। আমরা এখনো দেখতে পাচ্ছি বাংলাদেশে এই মামলাগুলো বিভিন্ন জায়গায় পলিটিক্যাল নেগোসিয়েশন হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল, ওই খুনি, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের অনেকেই টাকার বিনিময়ে, ম্যান পাওয়ারের বিনিময়ে, বাঁচানোর জন্য তারা টাকার বিনিময়ে নেগোসিয়েশন করছে। পুরো দেশের বিভিন্ন জায়গায় দেখতে পাই মামলা বাণিজ্য। এই মামলা বাণিজ্যের সঙ্গে যেমন রাজনৈতিক বিভিন্ন নেতাকর্মীরা জড়িত রয়েছে, তেমনি পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ নতুন করে আবার কতিপয় পুলিশ সদস্য টাকার বিনিময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মামলায় নেগোসিয়েশন করছে। আমরা কোনোদিনও এই গণহত্যার জন্য বাংলাদেশের পুরো পুলিশ বাহিনীকে দায়ী করব না, কিন্তু যারাই এই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল, তাদেরকে আমরা বিন্দু মাত্র ছাড় দেব না। যে যাই হোক, তার পরিচয় যাই হোক, আমাদের কাছে মুখ্য বিষয় না। তার একমাত্র পরিচয় আমাদের কাছে সে খুনি, সে একজন হত্যাকারী। এদিকে বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করল বিএনপি। মহান বিজয় দিবস উপলক্ষে আগামী সোমবার সারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকে এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর ব্যতী রেখে দেশব্যাপী সব জেলা ও মহানগরে আলোচনা সভা ও র্যালি সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ করা হলো। এছাড়া দলটি বিজয় দিবস উপলক্ষে 15 ডিসেম্বর বেলা 2টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা, 16 ডিসেম্বর ভোরে দলীয় সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল 7:30টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং সেখান থেকে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ। বেলা 2টায় মানিক মিয়া এভিনিউয়ে সবার আগে বাংলাদেশ এই উদ্যোগে সর্বজনীন কনসার্ট আয়োজন করা হবে। খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা হবে, আশা মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আশা করছি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবে। তিনি বলেন, ৩৬শে জুলাই বা ৫ই আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছে।
এই সুযোগের সর্বোত্তম ব্যবহার করে আমরা বাংলাদেশকে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। রুহুল কবির রিজভী আরও বলেন, সংস্কার নিয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্যে যে একজন উপদেষ্টা গতকাল বক্তব্য দিয়েছেন তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস। পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরা করেছেন। সাংবাদিক লাঞ্ছনা, পথ গেল বিএনপি নেতার। ঢাকার গুলিস্তান থেকে নারায়ণগঞ্জগামী আসিয়ান পরিবহনের একটি বাসে চালকের সঙ্গে কথা কাটাকাটি এক বিএনপি নেতার। পরবর্তীতে বাসটি নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় এলে ওই নেতার অনুসারীরা বাস চালককে মারধর করে বাসটিতে ভাঙচুর চালায়। এই সময় সাংবাদিক মিনহাজ আমান বাস ভাঙার প্রতিবাদ জানালে তাকেও লাঞ্ছিত করে অনুসারীরা। এই ঘটনায় অভিযুক্ত নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন। এই ঘটনার জেরে ইকবালকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাংবাদিক মিনহাজ আমানকে মারধর ও লাঞ্ছিত করায় ইকবাল হোসেনকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক মিনহাজ আমানকে প্রকাশ্যে আপনি আপনার দলবল নিয়ে শারীরিকভাবে আঘাত এবং লাঞ্ছিত করেছেন, যা সম্পূর্ণরূপে দলের শৃঙ্খলা পরিপন্থী ঘৃণ্য অপরাধ। এ ধরনের গুরুতর কর্মকাণ্ডের জন্য আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে সাময়িক বহিষ্কার করা হলো। ঘটনার পরপর সাংবাদিক মিনহাজ আমান নিজের ফেসবুক আইডিতে এই ঘটনার একটি ছবি পোস্ট দিয়ে বিএনপি নেতা ইকবাল হোসেনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ, চালককে মারধর ও বাস ভাঙচুরের প্রতিবাদ করায় বিএনপি নেতা ইকবাল হোসেনের লোকজন তাকেও লাঞ্ছিত এবং হেনস্থা করেছে। ফেসবুক স্ট্যাটাসে সাংবাদিক মিনহাজ আমান লিখেন, ড্রাইভারের সঙ্গে তর্কের জেরে পিটিয়ে গাড়ি ভেঙে ভিজিটিং কার্ড ধরাই দিয়ে গেছে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। আসল নেতা বলতেই হয়, প্রতিবাদ করতে যে আমার অবস্থা নিয়ে বলতে চাই না। লজ্জায় মাথা হেঁট আমার। 2000 শহীদের দেশ এটাই। এদিকে ইকবালের বহিষ্কারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান, গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপির নেতা ও সাবেক কাউন্সিলর ইকবাল মূর্তিমান আতঙ্কে পরিণত হয়েছে। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পেত না। ইকবাল তার ভগ্নিপতি ও স্বজনদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠে এলাকাবাসী। তারা আরও অভিযোগ করেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর থেকে ইকবাল হোসেন ও তার স্বজনরা এই ওয়ার্ডে বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি, সন্ত্রাসী, ভূমিদস্যুতা, দখল বাণিজ্য সহ একছত্র আধিপত্য বিস্তার করে। এসব অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতে ইকবাল হোসেন এলাকায় বেশ কয়েকটি কিশোর গ্যাং থেকে শুরু করে সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। এসব নিয়ে এলাকায় একাধিক হামলার ঘটনা ঘটলেও ইকবাল ও তার লোকদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে কেউ কোনো সাহস পায়নি। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের শাসনামলেও ইকবাল সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়ার ছত্রছায়ায় এসব অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডে মেতেছিল। মাথাপিছু জাতীয় আয়, ভারত পাকিস্তান থেকে বাংলাদেশ এগিয়ে। করোনা মহামারী ও বৈশ্বিক মন্দার প্রভাবে বৈশ্বিক অর্থনীতির অবস্থা স্থবির হলেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার একেবারে নেতিবাচক ধারায় যায়নি। প্রবৃদ্ধি হয়েছে, তবে তা ছিল ধীর গতির। আলোচ্য সময়ে আগের তুলনায় উল্লেখযোগ্য হারে প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে। সাম্প্রতিক সময়েও প্রবৃদ্ধির ধারা ধীরগতির হয়েছে। এদিকে জাতীয় মাথাপিছু আয়ের দিক থেকে গত 2 যুগের ব্যবধানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় সবচেয়ে বেশি বেড়েছে। মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ এগিয়ে রয়েছে ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার থেকে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারী ও বৈশ্বিক মন্দায় বিশ্ব অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্থবির করে দিয়েছে। অনেক স্বল্প আয়ের দেশ ঋণ সংকটে পড়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যেই ধারা এখনও অব্যাহত রয়েছে। এর প্রভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার একেবারে নেতিবাচক ধারা যায়নি, তবে তা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। 2019-20 অর্থ বছরে প্রবৃদ্ধি 4.5% নেমে আসে। 2020-21 অর্থ বছরে তা আরও কমে 3.4% নেমে আসে। পরবর্তী 2 বছরে বাংলাদেশের প্রবৃদ্ধির ক্ষেত্রে গতি অর্জন করে। 2021-22 অর্থ বছরে তা বেড়ে 7.1% দাঁড়ায়। কিন্তু 2022-23 এবং 23-24 অর্থ বছরে প্রবৃদ্ধির হার আবার ধীর হয়ে আসে। চলতি অর্থ বছরে প্রবৃদ্ধির হার 4% নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।